কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী যদি আধুনিক বাংলা সাহিত্যের খুব শক্তিশালী কবি হয় বা শ্রেষ্ঠ শক্তিশালী কবি হয় তাহলে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতা মানেই একটা রং বেরঙের শব্দের খেলা। এই খেলাটিকে উপলব্ধি করার পর রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই জীবনানন্দ দাশকে বলেছিলেন চিত্ররূপময় কবি। তো জীবনানন্দ দাশের এরকম প্রচুর কবিতার মধ্যে থেকে একটি অসামান্য কবিতা হলো বোধ কবিতা। এই বোধ কবিতাটির যতই গভীরে ঢোকা যায় ততই দেখা যায় এখানে ইতিহাস বোধ আর দর্শন বোধ এত চমৎকারভাবে কবি জীবনানন্দ দাশ প্রয়োগ করেছেন। শব্দের মারপ্যাঁচে এবং সৌন্দর্যের একেবারে অন্তর্গত অংশে গিয়ে তিনি এমনভাবে সূক্ষ্ম পর্যবেক্ষণ করেছেন যেখান থেকে জীবনের কতকগুলো দিক স্পষ্টভাবে ফুটে ওঠে। কিন্তু তা সত্ত্বেও এই কবিতাটি একটি বিতর্কিত কবিতা হয়ে সমালোচিত কবিতা হয়ে থেকেছে, কারণ এই কবিতাটির কোনো একটি সরল রৈখিক অর্থে কখনোই পাঠক পৌঁছতে পারে না। কারণ যে অংশটিকে কেন্দ্র করে এই কবিতাটির পটভূমি রচিত হয়েছে সে অংশটিকে বলা হয় বোধ। এই বোধ বা চিন্তন বা মানুষের যে চিন্তা করার সামর্থ্য, সেই বিষয়টি তো আর কোনো বস্তুগত বিষয় না, এটা ভাবজগতের বিষয়। আর এই ভাবজগতের বিষয়কে পাঠক যখন উপলব্ধি করতে পারবেন তখনই একমাত্র এই কবিতাটাকে সঠিকভাবে অনুধাবন করা সম্ভব হবে। সচরাচর আমাদের জীবনকে আমরা যেভাবে বুঝি বা ভাবতে চাই অথবা দেখতে চাই সেভাবে কিন্তু আমাদের জীবন চলে না। এই আলো আর অন্ধকার এই দুইটি অংশের মধ্যে মাঝে মাঝে আমাদের জীবন আটকে থাকে। যে আটকে থাকাটার সময়টিকে কবি কিন্তু বিশ্লেষণ করতে চেয়েছেন এবং বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে ওই মুহূর্তটিতে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একটি বিশেষ চিন্তা বা বোধের জন্ম হয়। সেই বোধটা না তো সেই মানুষকে বিশেষ কোনো কাজ করতে সহযোগিতা করে, নাই বা কাজ থেকে সরে আসতে সহযোগিতা করে। অর্থাৎ নতুন কিছু ভাবার বা না ভাবার এই রকম একটা স্থানে পৌঁছে যায় মানুষের হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে। সেই সময় যে চিন্তাটা ঘোরপাক করে সেইটাকেই তিনি ক্রমশ বলতে চেয়েছেন বোধ। আসলে মস্তিষ্কের কোষে সঞ্চিত জীবনের প্রচুর অভিজ্ঞতা মাঝে মাঝেই কিন্তু বিলীন হয়ে যায়, কিছু কিছু আবার নির্মাণের সুযোগও পায়। নির্মাণের নেশায় তখন স্বপ্ন আসে, আর স্বপ্ন ব্যতীত মানুষ কিন্তু ভবিষ্যৎকে একেবারেই ভাবতে পারে না। স্বপ্নই নতুন বাস্তবতার দিকে ব্যক্তি মানুষকে ধাবিত করে। জীবনানন্দ স্বপ্ন না বলে জীবনের এই যে প্রকৃত মর্ম বা চালিকা শক্তি তাকে চিন্তা বা বোধ বলে স্বাচ্ছন্দ্য পেয়েছেন। তো এই দিক থেকে যদি দেখা যায় তো চিন্তা তো সবসময় মানুষের জীবনে সমান্তরালভাবে থাকে না বা সমান্তরালভাবে চলেও না। চিন্তাগুলো মানুষের জীবনের মাঝে মাঝে কিন্তু দুশ্চিন্তায় পর্যবসিত হয়। যেমন কোনো সময় কি হয় যে আলো অন্ধকার, ভালো মন্দ, ঠিক ভুল এইসবের মাঝখানে পড়ে মানুষের হৃদয়, মানুষের বিবেক সব কিছু যেন ঘুরপাক খেতে থাকে। মনে হয় যেন তার মধ্যে কোনো একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, যে চিন্তাটাকে কখনো প্রেম বলতে ইচ্ছে হয়, আবার মনে হয় যে না এটা ঠিকঠাক প্রেম নয়। আবার কখনো ঘৃণা বলতে ইচ্ছে হয়, আবার মনে হয় যে না এটি ঠিকঠাক ঘৃণাও নয়। অর্থাৎ সেটা প্রেমও নয়, ঘৃণাও নয়, স্বপ্নও নয়, উৎসাহও নয়, আবার নিরুৎসাহও নয়, কিছুই না। আবার সবটা নিয়েই যেন ওই চিন্তা বা ওই বোধ। এই ধরনের বোধ যখন মাথায় আসে কবির এই যে একটা বোধ যখন কবির মাথায় আসে তখন তিনি এই বোধটাকে যেন মরার খুলির মতো করে নিজের মাথা থেকে বের করে আছাড় মেরে ভাঙতে চান। কিন্তু কবি জানেন যে এই ধরনের বোধ কখনোই কবির পিছন ছাড়বে না। কারণ কবি যতদিন বেঁচে আছেন, যতদিন এই বিশ্ব প্রকৃতির মাঝে, পৃথিবীর মাঝে
প্রাণের সত্তা নিয়ে কবি বেঁচে থাকবেন ততদিন এই বোধটা কার্যকরী থাকবে। যে মুহূর্তে কবির দেহের মৃত্যু ঘটবে সেই মুহূর্তে তার চিন্তারও মৃত্যু ঘটবে। অর্থাৎ বোধ তখনই থামবে যেদিন কবি থামবে। অর্থাৎ এই বোধ ততক্ষণ চলতে থাকবে যতদিন না কবি থামছেন। যেই কবি থামবেন সেই বোধটা থেমে যাবে। অথচ কবি যতক্ষণ চলছেন ততক্ষণ যেন কবির মাথার চারপাশে, কবির হৃদয়ের চারপাশে, কবির চোখের চারপাশে এই বোধ, এই চিন্তা ক্রমশ ঘুরপাক খেতে থাকবে। কবিকে কোনো কাজ করতে দেবে না সঠিকভাবে, কবিকে বিচলিত করবে। কিন্তু শেষমেশ কবি বারবার চাইবেন কোনো মেয়ে মানুষকে, কোনো শিশুকে বারবার ভালোবাসতে। আর ভালোবেসে তিনি ভালোবাসার মধ্যে নিজের সমস্ত বোধ আর চিন্তাকে পর্যবসিত করে মুক্তির একটা পথকে উদ্ধার করার চেষ্টা করবেন। কিন্তু বারবার কবির একটা বোধ যখন কবি সৃষ্টি করতে চাইবেন, তার অন্তিমে গিয়ে আবার নতুন একটা চিন্তা, নতুন একটা বোধকে তিনি জন্ম হতে দেখবেন নিজের মস্তিষ্কের ভেতরে। এইভাবে এই বোধ কবিতাটিকে ক্রমশ জটিল বলে মনে হতে পারে, কিন্তু অন্তর্জগৎ দিয়ে যদি অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে পড়া যায় তাহলে এই কবিতাটি অত্যন্ত সুন্দর আর চমৎকারভাবে আমাদেরকে আনন্দ দিতে পারে। আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাতে রাখে হাত। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। অর্থাৎ জীবনে চলার পথে মাঝে মাঝে আলো আর অন্ধকারের মতো কখনো কখনো মনে হবে জীবনটা কত সুন্দর, কত সহজ। আবার মাঝে মাঝে মনে হয় চারিদিকে শুধু কাঁটা বেছানো। এই রকম সময় যখনই কোনো মানুষের জীবনে আসে তখনই সে অনুভব করে তার মাথার ভিতরে কোনো স্বপ্ন কাজ করছে না, কোনো একটা শান্তি কাজ করছে না, স্থায়ী ভালোবাসার তৈরি করবে নিজের জীবনে বা হৃদয়ে, এরকম কোনো স্থায়ী ভালোবাসাও কাজ করছে না। তখন কিসের যেন একটা চিন্তা বা বোধ কাজ করতে শুরু করে মাথার ভিতরে। আর সেই সময় যেন মনে হয় বোধ বা চিন্তার একটা শরীর গঠন করেছে, আর চিন্তা তখন স্বয়ং নিজের হাতটা কবির হাতের মধ্যে রাখবে। কবি না চাইতেও সেই হাতটিকে ধরতে বাধ্য হবে। অর্থাৎ ওই চিন্তা বা বিভ্রান্তিকর বোধ কবিকে জড়িয়ে নেবে, আর সেই সময় কবি কিন্তু সেটাকে এড়িয়ে যেতে পারবে না। ফলে সঙ্গে সঙ্গে কী হবে, যে চিন্তার মাঝে যখন দুশ্চিন্তা কাজ করে সব কিছু যেন মনে হবে যে তুচ্ছ হয়ে যাচ্ছে, সব কাজ পণ্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো চিন্তা সঠিকভাবে মানুষ করতে পারবে না। কবিও কিন্তু সঠিকভাবে ধৈর্য সহকারে নিজের প্রার্থনা, নিজের কর্ম, নিজের কার্যকারিতাকে সঠিকভাবে করতে পারবে না। ফলে কবির সেই সময়টিকে মনে হবে যে পুরোপুরি যেন সময়টা শূন্য হয়ে গেছে, সমস্ত কিছুকে শূন্য বলে মনে হবে। আসলে এই শূন্য একটি তত্ত্ব। এই শূন্যের কাছে আমাদের বারবার করে ফিরে যাওয়া। শূন্য বিষয়টি হচ্ছে যেখানে সৃষ্টি আর সমাপ্তির সঠিক করে কোনো নিদর্শন পাওয়া যায় না, কিন্তু সেই শূন্যের কাছে আমরা বারবার আমরা ধরা দিই। জন্ম যেমন একটা অন্ধকার, একটা শূন্য বিষয়, ঠিক সেভাবে মৃত্যু হচ্ছে আমাদের কাছে একটা শূন্য, এবং সঠিকভাবে সেটার বিশ্লেষণ করে আমরা কখনোই কোনো একটি বিশেষ স্থায়ী কোনো একটি উত্তরে গিয়ে পৌঁছতে পারি না। ফলে এই পুরো বিষয়টিকে, সম্পূর্ণ জীবনযাপনকে যেন একটা শূন্যতার মধ্যে ধরে নেওয়া যেতে পারে, এবং কবি সম্পূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে বোধকে বলেছেন শূন্যতার জন্মদাতা। এরপরে কি হয় যে কবি কিন্তু সহজ লোকের মতো সবসময় চলতে পারেন না। আর তিনি বলছেন তখন, সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আঁধারে। সহজ লোকের মতো, তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর, কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর। অর্থাৎ সহজ মানুষের মতো প্রত্যেকটা মানুষ কিন্তু
বাঁচার চেষ্টা করে, কবিও করছেন। কবি প্রকৃতির সাথে, সামাজিক জীবনযাপনের সাথে, রাজনৈতিক ভৌগোলিক সমস্ত প্রকার জীবন পরিবেশের সাথে তিনি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কি করা যায়, এই ধরনের বিভ্রান্তিকর বোধ বা চিন্তাগুলো মাঝে মাঝে কবির হৃদয়ে এসে ডাক দেয়, আর তখনই কবির কাছে সব কিছু পণ্ড মনে হয়। কবি চেষ্টা করেন সহজভাবে বাঁচার, কিন্তু পারেন না। তিনি চেষ্টা করেন সহজ মানুষের মতো কথা বলার, কিন্তু তিনি পারেন না। তিনি নিশ্চয়তা দিতে পারেন না জীবন কিভাবে সুন্দর হতে পারে, কিংবা কোন সময় জীবনের পথে এই ধরনের বিভ্রান্তিকর বোধের সৃষ্টি হতে পারে, তিনি নিশ্চয়তা দিতে পারেন না। এবং তারপর কবি আবারও বলতে চান, শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর, প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার, সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই, ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে। আসলে কবি যখনই চাইছেন যে এই রকম একটা বোধ থেকে পালিয়ে যেতে, সঙ্গে সঙ্গে কবি অনুভব করছেন যে তার জীবনে এই বোধটি এত সূক্ষ্মভাবে প্রবেশ করেছে যা থেকে কবির কখনো মুক্তি হবে না। ফলে তিনি আবারও অনুভব করছেন আলো আর অন্ধকারের ঘূর্ণায়মান অবস্থানের মাধ্যমে বিবর্তিত মন আর সহজ থাকে না। যে প্রাণ নিয়ে মানুষ বেঁচে থাকে তার কাঠামো কিন্তু শরীর। কেমন? শরীর নিবিড় কোমল থাকে না চিরকাল। আজকের সহজ পৃথিবী আগামীকালের জটিলতার কাছে নিতান্ত অসহায়। শরীরকে কোমলতা দিয়ে বেশি দিন টিকিয়ে রাখা যায় না। শরীরের সঙ্গে তাই বয়স নামের একটা বাধা নির্ধারিত করে দেওয়া হয়েছে। একজন ব্যক্তি তার শরীরকে পৃথিবীতে টিকিয়ে রাখে পরিশ্রম দিয়ে। কৃষকের মতোই তার পরিশ্রমী সত্তা মাটি আর জলের সঙ্গে যেন আজন্ম তার একটা বন্ধুত্ব। ফসলের অপেক্ষাতেই সাধনার বীজ থাকে। যে কোনো সাধনায় কৃষকের পরিশ্রমের বদলে মাটিজাত ফসলের মতোই আকাঙ্ক্ষিত সার্থকতার মধ্যে নিহিত থাকে। এই ধারণাগুলো দেখে মনে হবে আধ্যাত্মিক জগতের কিন্তু কল্পনা প্রধান অলিক নয়, একেবারে বাস্তবকেই কিন্তু বলা হয়েছে। কবি নিজেই ব্যক্তিরূপে ওই কৃষক সত্তার মধ্যে প্রবেশ করে বলেছেন, হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল। যাই হোক, সেই বিষয়টি আমরা পাবো একটু পরেই। যেমন তিনি বলছেন, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে, স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। অর্থাৎ আমরা যেভাবে জীবনযাপন করি মাঝে মাঝেই মনে হয় যে এই জীবনযাপনটা ঠিক হচ্ছে না, অন্যরকম একটা জীবনযাপন চাই। অর্থাৎ এই কৃষক সত্তা থেকে ক্রমশ মানুষের যে আবেগগুলো সরে যাচ্ছে একটা শিল্প সংস্কৃতির দিকে, একটা ফসল ফলানোর যে শিল্পসত্তা বিষয় ছিল সেখান থেকে ক্রমশ যুগ জীবন কিন্তু পাল্টে যাচ্ছে। আর সেটাকে অনুভব করে কবি বলতে পারছেন যে উৎসাহে আলোর দিকে চেয়ে ফসল ফলানোর যে আনন্দ কৃষকরা রাখে, সেই সব আনন্দ নিয়ে চাষার মতো বা চাষির মতো প্রাণকে ধারণ করে কে আর এই পৃথিবীতে জেগে থাকবে। একদিন যখন এই পৃথিবী থেকে এই কৃষকের মুখের হাসি মিশিয়ে যাবে, সেই দিন কোনো স্বপ্ন নয়, শান্তি নয়, কেবল একটাই বোধ কাজ করবে, সেটাও মাথার ভেতরে। এরপরে কি হবে? পথ চলে পারে পাড়ে। এইভাবে যখনই এই ধরনের বোধ বা চিন্তা কবির মাথায় ঘুরছে, সঙ্গে সঙ্গে তিনি চাইছেন কি যে ওই বোধ বা চিন্তাটাকে একটা মরার খুলির মতো করে মাথা থেকে বের করে এনে আছাড় মেরে ভেঙে দিতে। কিন্তু কবি অনুভব করছেন যতই এভাবে করা যাক না কেন, ওই চিন্তা দুশ্চিন্তা সব নিয়েই জীবন। এই চিন্তা বা বোধগুলো কখনোই কবির পিছন ছাড়তে চায় না। কবি যেদিন থেমে যাবেন, অর্থাৎ কবির যেদিন পরলোক গমন ঘটবে, সেই মুহূর্তেই এই বোধগুলো, এই চিন্তাগুলো চিরতরে থেমে যাবে। তাই তিনি বলছেন, পথে চলে পাড়ে উপেক্ষা করিতে চাই তারে, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আমি চলি সাথে সাথে সেও চলে আসে, আমি থামি সেও থেমে যায়।
ঠিক এই সময়টাতে কবি কিন্তু নিজেকে আলাদা করার চেষ্টা করছেন, কিন্তু আলাদা করতে চাইলেই তো আর আলাদা করা যায় না। নিজেকে ব্যক্তি জীবন থেকে, সামাজিক সত্তা থেকে কখনোই আলাদা করা যায় না, এবং কবি সেটা অনুভব করেছেন। এবং সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা, আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা। প্রেম কিন্তু জীবনমুখী অন্য একটা অভিজ্ঞতা। কর্মমুখর জীবনেরই এক ক্ষেত্রে দাঁড়িয়ে কবি প্রেমকে উপলব্ধি করেছেন। প্রেম প্রসঙ্গে মেয়ে মানুষ শব্দটা কিন্তু এসেছে এই কবিতায়, যাকে কবিরূপী ব্যক্তি কথকটি ভালোবেসেছেন, সেরকম বাস্তবতায় অবহেলায় ও ঘৃণাও করেছেন। আসলে বিষয় হলো, ভালোবাসা শব্দটাকে আমরা যত বেশি গুরুত্ব দিই, আসলে তার পাশাপাশি আরও দুটো শব্দ একই সাথে কিন্তু আমাদের জীবনে প্রবেশ করে, কিন্তু সেগুলোকে আমরা তত বেশি গুরুত্ব দিতে চাই না। তাই একটি সহজ সত্য থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, আর সেই দুটো শব্দ হলো, একটি হচ্ছে অবহেলা আর একটি হচ্ছে ঘৃণা। অবহেলা আর ঘৃণা নেতিবাচক হলেও এ দুটির প্রকাশিত রূপ কিন্তু আলাদা। অবহেলা হচ্ছে চর্চিত একটা বৈশিষ্ট্য, অর্থাৎ দিনের পর দিন যদি অবহেলাকে চর্চা করা যায়, তাহলে অবহেলা কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়বে। বিষয়টা কীরকম? কাউকে যদি দিনের পর দিন এড়িয়ে যাওয়া যায়, তাহলে সেটার এই এড়ানোর মাধ্যমেই কিন্তু অবহেলা প্রকাশ পায়। আর ঘৃণা কিভাবে আসে? মনের মধ্যে থাকা চূড়ান্ত ক্ষোভ থেকেই কিন্তু ঘৃণা আসে। তাই অবহেলা ও ঘৃণা দুটি ভিন্ন বোধ হয়ে যায়। এর লঘু গুরু বৈশিষ্ট্যকে চিহ্নিতও করা হয়েছে। প্রথমে যে ভালোবাসা কবির কাছে নিজে থেকে এসেছে, পরে তাকে ফিরে পাওয়ার আশায় আকুলতা থাকলেও সে আর কিন্তু কবির কাছে ফেরেনি। অর্থাৎ কবি কখনো দেখেছেন যে তার জীবনে কেউ ভালোবাসার উপহার নিয়ে এসেছে, অথচ কবিতাকে ফিরিয়ে দিয়েছেন। পরে থেকে কবিতাকে আবারও চেয়েছেন পুনরায়, কিন্তু সেই ভালোবাসা পুনরায় আর আসেনি। ঘৃণা এসে ভালোবাসা আর মধ্যবর্তী আহ্বানে বাধা দিয়েছে, পেয়েও পাওয়া যায়নি। তাই প্রেম হয়েছে একটা সাধনার বিষয়। মিলনের আকাঙ্ক্ষাকে ম্লান করে প্রেমিক চলে গেলে উপেক্ষা ও ঘৃণাই বড় কারণ রূপে উঠে এসেছে। মনোজাগতিক দোলাচলে নেতিবাচক অনুভূতি বিপরীত লিঙ্গের প্রতি অনুমোদনকে সক্রিয় করে। চূড়ান্ত খেদ থেকে, বঞ্চিত সত্তা থেকেই প্রেম সেজন্য ধুলো আর কাদা হয়ে পড়ে থাকে। এরকম হয় মানুষের জীবনে, কখনো কখনো প্রেম যে আনন্দ নিয়ে আসে, ক্রমশ সে আনন্দ ধীরে ধীরে ম্লান হতে থাকে, আর অবহেলা আর ঘৃণা মাঝখানে এসে তৃতীয় অংশ হয়ে যেন দাঁড়িয়ে যায়। আর এরপর পরবর্তীতে আমাদের কাছে একটাই উপায় থাকে। প্রত্যেকটি মানুষ তখন মনে করে ভালোবাসা মানেই হলো ধুলো আর কাদার মিশ্রণ, অর্থাৎ ভালোবাসার অনুভূতিময় প্রকাশ হচ্ছে এই ধুলো আর কাদা, আর কিছুই না। তখন কবি শুধু বলবেন, ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে। আরও বহু অভিজ্ঞতাজাত উচ্চারণ মনে হয় মেয়ে মানুষেরে এই কথাটিতে। এই কথাটি যখন বলছেন মেয়ে মানুষেরে, তখন কিন্তু বুঝতে হবে এই শব্দটি হচ্ছে বহু বচন জ্ঞাপক। তাই এর ভেতরের যে অভিজ্ঞতাটা, সেটাও কিন্তু অনেকার্থ দতনা থাকাটা খুবই স্বাভাবিক। অর্থাৎ এখানে অনেক অর্থ রয়েছে। মেয়ে মানুষ সেরে, কেমন এই বিষয়টিকে যদি পড়তে হয়, তাহলে কবিতাটাকে কিভাবে ফিল করতে হবে? সকল লোকের মাঝে বসে কবি যেভাবে জীবনযাপন করছেন, আশেপাশে প্রচুর মানুষ আসে, কিন্তু কবি কিন্তু সবার থেকে কোথাও না কোথাও আলাদা হয়ে যাচ্ছেন। কারণ কবির চিন্তার সাথে পারিপার্শ্বিক মানুষের চিন্তাভাবনার একেবারেই মিল ঘটছে না। এবং আমরা জানি জীবনানন্দের জীবনে সমসাময়িক সময়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল কবিতা লেখার কারণে, এবং আর্থিক পারিবারিক সমস্যায় যে সমস্যাগুলোর মাঝখানে কবি ছিলেন, কোথাও যেন প্রত্যেকটা মানুষ এইরকম সমস্যায়, ছোট বড় সমস্যায় কিন্তু পড়েই যায়। যখন তার মনে হয় সারা পৃথিবী এক হয়ে যাচ্ছে আর সেই মানুষটি কেবল একা হয়ে যাচ্ছে, তখনই একজন মানুষ বলেন, সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে, অর্থাৎ আমার ব্যক্তিগত দোষের কারণে আমি একা হতেছি আলাদা, আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা। জন্মিয়ে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে,
সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়। অর্থাৎ কি বলছে যে এই বক্তব্য জীবনের পরিসমাপ্তিতে মৃত্যুর সঙ্গে বোধেরও সমাপ্তি নির্দেশ করে দিচ্ছে। এরপর তিনি কি বলছেন যে মুদ্রাদোষ, এই মুদ্রাদোষটাই কিন্তু সাধারণ ব্যক্তি থেকে বড় ব্যক্তিত্ব সবারই মধ্যে থাকে। মুদ্রাদোষ তাই ব্যক্তিত্বেরও সাক্ষ্যবাহী। এটাই এক ব্যক্তিকে অন্য ব্যক্তির থেকে আলাদা করে। চৈতন্যের দরজা এতেই খুলে যায়, দৃষ্টান্ত বাড়তে থাকে। যে নারীর হৃদয় অসাড় হয়ে গেছে, সন্তানের জন্ম দিতে দিতেই যার জীবনের অনেকটা সময় কেটে গেছে, অন্যদিকে জীবনের পথে অবগাহন করার মতো সে কখনো সময়ই পায়নি। কবি কিন্তু তারই মতো, সেই সব নারীর হৃদয়ের মতোই নিজের হৃদয়কে মিলিয়ে দিতে চাইছেন। তিনিও যেন সন্তান হয়ে পৃথিবীতে এসে সন্তানের জন্ম দিতে দিতেই জীবনকে কাটিয়ে দিচ্ছেন, জীবনকে উপভোগই করতে পারছেন না। তাই তিনি বলছেন, জন্মিয়ে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে বলে, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি, তাহাদের মন আমার মনের মতো নাকি, তবু কেন এমন একাকী, তবু আমি এমন একাকী। এরপরেই কিন্তু কবি এবার নিজের জীবনকে বিশ্লেষণ করতে চাইছেন। কিভাবে বিশ্লেষণ? তিনি বলতে চাইছেন যে তিনি স্বয়ং নিজেও কিন্তু একজন কৃষকের মতো করে মাটিকে ভালোবেসেছেন, জলকে ভালোবেসেছেন, সাধারণ মেছোদের মতো করে জীবনকে যাপন করেছেন। খোলা নক্ষত্রের আকাশের নিচে শুয়ে শুয়ে তিনি তারা দেখেছেন, শুয়ে থেকেছেন। তিনি কখনো মেয়ে মানুষকে ভালোবেসেছেন, কখনো অবহেলা করেছেন। তিনি মেয়ে মানুষকে ঘৃণাও করে দেখেছেন, আবারও পুনরায় ভালোবাসার চেষ্টা করেছেন, কিন্তু সে সময় উপেক্ষা পেয়েছেন, ঘৃণা পেয়েছেন, অবহেলা পেয়েছেন। তা সত্ত্বেও তিনি পুনরায় ভালোবাসার কাছে আবারও ধরা দিতে চাইছেন। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে তিনি কিন্তু সাদামাটা জীবনের মতো করে নিজের জীবনকে মিশিয়ে দিতে চান। কিন্তু কি করা যাবে, প্রত্যেকের জীবন তো একরকম হয় না। কবির জীবনও কিন্তু ধীরে ধীরে বদলে গেছে। আর এই জায়গাতেই কবি কিন্তু অনুভব করেছেন মাটি আর জলের সাথে তার নিজের যে অনেক দিনকার বন্ধুত্ব ছিল, সখ্যতা ছিল, সেটাই তিনি বলছেন। ফসলের অপেক্ষাতেই যেন সাধনার বীজ থাকে। যে কোনো সাধনাই কিন্তু কৃষকের পরিশ্রমের বদলে মাটিজাত ফসলের মতোই আকাঙ্ক্ষিত সার্থকতার মধ্যে নিহিত থাকে। ধারণাগুলো দেখে যেভাবে মনে হয়েছিল যে এটা আধ্যাত্মিক জগতের কিন্তু কল্পনা প্রধান উলিক নয়। তাই তো তিনি বলতে পেরেছেন, হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল, বালতিতে টানিনি কি জল, কাস্তে হাতে কতবার যায়নি কি মাঠে, মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি, পুকুরের পানা শ্যালা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে, এই সব স্বাদ সব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ বয়েছে জীবন, নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন, এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ, চলে গেছি ইহাদের ছেড়ে, ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে, আমারে সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে, যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে, তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি, যে নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি, তবু এই ভালোবাসা ধুলো আর কাদা, মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। কি অদ্ভুতভাবে তিনি বলছেন এরপরেই যে এই যে বোধের জন্মলগ্ন মাথার ভেতরে, তাতে কিন্তু প্রেম, স্বপ্ন সব কিন্তু হারিয়ে যাচ্ছে। সেইখানে কি হচ্ছে, হৃদয় বা বুক যেখানে প্রাণের জাগ্রত অবস্থা দেবতাকে বিসর্জন দিয়ে
বলিষ্ঠ আত্মানুসন্ধানের জায়গাকে সেখানে প্রতিষ্ঠা করছে। অর্থাৎ যখন এই ধরনের বোধ জাগছে জীবনে, মনের মধ্যে, তখন কিন্তু মানুষ একনিষ্ঠ হয়ে পুজো তথা কর্মপ্রধান জীবনকে বেছে নিতে পারছে না। তখন মনে হচ্ছে সব দেবতা ছেড়ে তিনি চলে গেছেন একেবারে নিজের জীবনের কাছে, নিজের প্রাণের কাছে, নিজের হৃদয়ের কাছে। আর সেই সময় কবি নিজের হৃদয়কে শাসন করছেন, বলছেন, কেন তুই জলের মতো একা শুধু ঘুরে ঘুরে কথা বলিস? তোর কি কোনো অবসাদ নেই? তোর কি কখনো শান্তির সময় খোঁজার ইচ্ছা হয় না? তোর কি কখনো ঘুম পায় না? তুই ধীরে শুয়ে থাকবার স্বাদ কি কখনো পাবি না? কিসের তোর এত আহ্লাদ? কিসের জন্য তুই মানুষের মুখ দেখতে চাস? আর মানুষের মুখ দেখে, শিশুদের মুখ দেখে, মানুষের মুখ দেখে তোর কি কোনো দিন স্বাদ পাবি না? কখনো তুই আহ্লাদ করবি না? এই বোধ, শুধু এই স্বাদ সে অবাধভাবে পাচ্ছে। তাই কবি বলছেন, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। বলি আমি এই হৃদয়েরে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়? অবসাদ নাই তার শান্তির সময়? কোনো দিন ঘুমাবে না, ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে না কি? পাবে না আহ্লাদ? মানুষের মুখ দেখে কোনো দিন, মানুষের মুখ দেখে কোনো দিন, শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ, শুধু এই স্বাদ পাই সে কি অবাধ? পৃথিবীর পথ ছেড়ে আকাশে নক্ষত্রের পথ চায় না সে? করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ। অর্থাৎ এই যে বোধের একটি শূন্য জীবন, এই শূন্যতা থেকে কবি কিন্তু পালাতে চাইছেন। পালিয়ে তিনি কোথায় ধরা দিতে চান? তিনি একটি সমাধানে যেতে চাইছেন। সমাধানটা হচ্ছে সংসার জীবন, যেখানে প্রবেশ করে মানুষই আর শিশুর মুখ দেখে তিনি জীবনকে কাটাতে চাইছেন। অর্থাৎ তিনি যখন একটা বোধের শূন্যতা থেকে পালাতে চাইছেন, তখনও জোর করে নিজের বোধের ভেতরে আরও একটা বোধের তিনি জন্ম দিচ্ছেন। সেটা হচ্ছে কি, মানুষের সাথে মানুষের মতো করে সাদামাটাভাবে জীবন তিনি যাপন করতে চাইছেন, শিশুর মুখ দেখে আনন্দ পেতে চাইছেন। কিন্তু অদ্ভুতভাবে সেই বোধের মধ্যে আবারও একটা পুনরায় বোধের জন্ম হচ্ছে, একটা চিন্তার জন্ম হচ্ছে। তখন তিনি ভাবছেন, এইভাবে সংসার যাপনের পর একদিন তো তার চোখের নিচে কালো দাগ হবে, যেন শিরার অসুখ। একদিন কবি যেন আর কথাই শুনতে পাবেন না কারো। অর্থাৎ তিনি কানের মধ্যে তার বধিরতার অসুখ ঢুকে যাবে। তারপর তার কাঁধের মধ্যে, গলার মধ্যে মাংস ফুলে উঠবে, গলগণ্ড রোগ হবে। এই দেহ যেন একটা নষ্ট শসার মতো, পচা চাল কুমড়োর ছাঁচে তৈরি করা। অর্থাৎ এই সব দেহ শেষ হয়ে যাবে, তবু সেই হৃদয়টাও কি সেই নষ্ট শসা আর পচা চাল কুমড়োর মতো হয়ে যাবে? তার হৃদয় কি বেঁচে থাকবে না? সেই সব কথা কিন্তু তার পুনরায় আবার একটা বোধের মধ্যে দিয়ে জন্ম নিচ্ছে। তাই তিনি বলছেন যে, পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে? করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে শিশুদের মুখ। চোখে কালো শিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, যেই গুঁজ গলগণ্ড মাংসে ফুলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে, যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব। তিনি কি বলছেন এই জায়গাতে এসে? তিনি বলছেন, নিজের জীবনের বার্ধক্যে উপনীত হবার কথা ভাবলে বৃদ্ধ ব্যক্তির বাস্তবতা কিন্তু রয়েছে। কুঁজের পিঠ বা কুঁজ পিঠ, এর বীভৎসতাকে তো এড়িয়ে যাওয়া চলে না। ফলে তিনি সেই সব কিছুকেও অনুভব করছেন যে একটা সময় তার মধ্যেও বৃদ্ধত্ব ছেয়ে যাবে। তখন এই ধরনের রোগ, কুঁজ পিঠ, এই সব কিছু তৈরি হবে তারও মধ্যে। এবং কবি কিন্তু এখান থেকে পালিয়ে না গিয়ে তিনি আবার একটি সুন্দর সংবেদনশীল কথাও ভাবছেন, যে এইভাবে কোনো মানুষের বা এই ধরনের গলগণ্ড রোগীর অস্বাভাবিক আকৃতিকে দেখে তার থেকে পালিয়ে না গিয়ে বরং সংবেদনশীল হবার বোধ কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে বিকাশ হওয়া অবশ্যই উচিত। নষ্ট শশা বা পচা চাল কুমড়াকে বার্ধক্য ও বিকৃত গলগণ্ড কুঁজের সঙ্গে রূপকাশ্রিত করা হয়েছে। মৌলিক জীবন এভাবেই উপলব্ধিতে আসে মানুষের। জীবনানন্দ দাশ বোধ কবিতায় আমিত্ব, বহুত্বের ব্যাপকতায় জীবনের প্রকৃত বোধকে
নানা ক্ষুদ্র ক্ষুদ্র বোধের একটি সম্পূর্ণ শিল্পে নিয়ে এসেছেন। আমরা এ বোধ থেকে প্রতি মুহূর্তে নবজন্ম পেতে পারি। আজ কবি জীবনানন্দ দাশের বোধ কবিতাটি নিয়ে আলোচনা করলাম। আলোচনাটি যদি কারো এতটুকু উপকারে এসে থাকে, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এই ধরনের আরও কোনো আলোচনা পেতে চাইলে কমেন্ট করে জানাবেন, বা সেই ধরনের কবিতা বা গদ্যের নাম, লেখকের নাম অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের আলোচনা নিয়ে পরের ভিডিওতে। নমস্কার।